আসসালামু আলাইকুম সবাইকে। ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ইংরেজি লাইভ ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো এর আগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই টপিকটা পড়ানোর পর এটাও তোমরা আশা করি বুঝতে পারবে। কন্ডিশনাল সেন্টেন্স আমাদের পরীক্ষায় আসে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের অংশ হিসেবে। এখানে দুটো ক্লজ থাকবে, একটা ইফ ক্লজ প্লাস আর একটা শূন্যস্থান থাকে, ওটা সম্পূর্ণ করতে হয়। এটা এসএসসি, এইচএসসি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতেও আসে। সেক্ষেত্রে আজকের ক্লাসের পর কোনো জায়গাতেই আটকানোর কথা না। তো আমরা শুরু করি। আসলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি? কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? কন্ডিশন মানে কি বোঝায়? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তাহলে কন্ডিশনাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে কি? শর্তমূলক বাক্য। একটার প্রেক্ষিতে আর একটা ঘটে, এটা হলে এটা হবে, এটা না হলে এটা হতো না, এরকম যে বাক্যগুলো বোঝায় সেগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সকে যদি আমরা স্ট্রাকচারের দিক থেকে দেখি, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। গঠন অনুসারে যে তিনটা সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্সে থাকে হচ্ছে দুইটা ক্লজ। এখানে দুইটা ক্লজ থাকে। দুইটা ক্লজ থাকবে। এবং ক্লজ কি? ক্লজ হচ্ছে শব্দাংশ। ক্লজ হচ্ছে কি? দুটো ক্লজ থাকবে, কিছু শব্দ থাকবে, যেটা হচ্ছে কি, যেটাকে বলছে বাক্য অংশ। কিছু শব্দের সমন্বয়ে কিছু থাকবে, যেটা বাক্য অংশ। এখন এই ক্লজ স্বাধীন হইতে পারে, আবার হচ্ছে অধীন হইতে পারে। ক্লজ প্রিন্সিপাল ক্লজ হইতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ হইতে পারে। তো এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এই ক্লজটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, বা যে ক্লজটা স্বাধীন সেই ক্লজের উপর নির্ভর করে। তো ক্লজের বিষয়টা হচ্ছে এখানে দুইটা ক্লজ থাকবে, একটা ইফ ক্লজ থাকবে, সাথে থাকবে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এখন ইফ ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট। ইফ ক্লজটা নির্ভর করে এই প্রিন্সিপাল ক্লজের উপর। তাহলে ইফ ক্লজটা কার উপর নির্ভর করছে? প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। একটা ছোট্ট উদাহরণ দিই। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় সে সেখানে যাবে না। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইফ ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই অংশটার উপর এই অংশটা নির্ভর করছে, এই অংশটার উপর এই অংশটা নির্ভর করছে। তাহলে আমরা দেখি, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে অর্থ প্রকাশের জন্য এই অংশটা সাহায্য নিতে হচ্ছে। এখন এই অংশটা ছাড়াও কিন্তু এই অংশটার বাক্য নিজে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, কিন্তু এই অংশটা নিজে নিজে ব্যবহার হতে পারবে না। তো বুঝতে পারছো, এই ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, এই দুটো ক্লজ মিলে কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়। এই জন্য এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত হচ্ছে একাধিক ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ এর সাথে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন ক্লজ। এখন কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কন্ডিশনাল সেন্টেন্সকে চারটা ভাগে ভাগ করা যায়। মূলত তিন প্রকার, কিন্তু আর একটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল।
হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে চারটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখছি। তো জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। প্রচলিত বইগুলোতে আমরা এই তিনটা কন্ডিশনালই পড়ি। এর বাইরেও এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। তো জিরো কন্ডিশনাল দিয়ে শুরু করি। কন্ডিশনালের বরাবর যে গঠন সেটা প্রথমে থাকবে হচ্ছে ইফ ক্লজ, ইফ যুক্ত অংশটা থাকবে, এই ক্লজটা থাকবে। পরীক্ষায় আসবে এই ড্যাশ অংশটা থাকবে, সেই অনুসারে ফিল আপ করতে হবে। তাহলে জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন হয়? জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হবে দুটো অংশে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দুটো অংশে এই ক্লজটা হবে প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। অর্থাৎ যে কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশই প্রেজেন্ট ইনডিফিনাইট হয় সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এখন কেমন? এক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক সত্য যেগুলো আছে সেগুলো জিরো কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হয়। এখন পানিকে যদি আমরা তাপ দিই, পানি কি হবে? বাষ্প হবে। বরফকে যদি তাপ দিই, বরফ কি হবে? পানিতে পরিণত হবে। এই যে চিরন্তন কিছু সত্য আছে, এইগুলো জিরো কন্ডিশনালে বসে। তারপর কিছু অভ্যাসগত সূত্র থাকতে পারে, অভ্যাসগত কর্ম থাকতে পারে। তাহলে উদাহরণ দিয়ে দিই একটা। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও তাহলে পানি কি হয়? বাষ্পে পরিণত হবে। ইফ উত্তপ্ত হবে অথবা বাষ্প বয়েলস। বুঝা গেছে? তাহলে জিরো কন্ডিশনালে কি বললাম যে দুটো অংশে প্রেজেন্ট ফর্মে হবে। এখানেও ভার্বের কয় নাম্বার ফর্ম আছে? এক। এটা কয় নাম্বার ফর্ম আছে? এক। অর্থাৎ জিরো কন্ডিশনাল বৈশিষ্ট্য হচ্ছে দুই ক্লজেই একই টেন্স থাকবে। আচ্ছা, এখন যদি বলা হয় যদি আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, ইফ আই woke up early in the morning, তাহলে কি করি? read the English grammar। জায়গা ছোটোর জন্য একটু সংক্ষেপে লিখলাম যে আমি যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তাহলে কি করি? আমি ইংরেজি গ্রামারটা পড়ি। এটা একটা অভ্যাস হচ্ছে যে আমি যখন যেদিন সকালে তাড়াতাড়ি উঠতে পারি সেদিন সকালে কি করি? ইংরেজি গ্রামারটা সকালে পড়ি। আরো উদাহরণ দেওয়া যাবে, আরো দু একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে সবার কাছে। যদি if you eat ice, ice মানে বরফ। এই বরফকে যদি আমরা তাপ দিই তাহলে বরফটা কি হয়? গলে যাবে। It melts। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বা যারা বিজ্ঞান পড়েছে তারা জানে পানিকে তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়। বরফকে আবার যদি বরফটা কি? পানির কঠিন রূপ। এই কঠিন রূপটাকে যদি আমি আবার তাপ দিই তাহলে সেটা কি হয়ে যায়? আবার তরলে পরিণত হয়, এটা গলে যাবে। তাহলে বোঝা গেছে জিরো কন্ডিশনালে হচ্ছে দুটো ক্লজে প্রেজেন্ট ফর্ম হবে। আশা করছি সবাই জিরো কন্ডিশনাল আমরা বুঝতে পেরেছি। সচরাচর গ্রামার বইগুলোতে এটা নিয়ে খুব আলোচনাটা কম থাকে, কিন্তু আসলে মাঝে মধ্যে এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষায় আসে।
এর জন্য আলোচনা করে দিলাম। আচ্ছা, if the wind blows, যদি বাতাস প্রবাহিত হয় তাহলে কি হবে, বা ঝড় সংঘটিত হয় তাহলে কি হয়, গাছের পাতাগুলো কি করে, বা গাছ, the tree moves। প্রচন্ড ঝড়ে অনেক সময় কি হয়, গাছ উপড়ে পড়ে যেতে পারে। তাহলে এখানেও V1 আছে, এখানেও কি আছে V1, এটা হচ্ছে জিরো পজিশন। দুটো অংশেই ভার্বের এক নম্বর ফর্ম থাকবে। এবার আসা যাক ফার্স্ট কন্ডিশনালে।